লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এবার পুরুষদের 10,000 টাকা করে দেবে মমতা। আরও বিপাকে পার্থ, এবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করল সিবিআই। বেড বিক্রি থেকে শুরু করে ল্যাবের নমুনা পরীক্ষা, দুর্নীতি সর্বত্র। এবার চিকিৎসক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে গঠিত হল তদন্ত কমিটি। মন্দির হোক বা মাজার, রাস্তা দখল করে থাকলে ভেঙে দিন, সুপ্রিম কোর্ট। কার টাকা? রাহুল গান্ধীর কটাক্ষ আম্বানিদের বিয়ের খরচ নিয়ে নিশানা মোদি। মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন বৃষ্টি হবে কিনা। পুজোর আগে 100 কোটি টাকার দাম বাড়ল গ্যাসের, নাভিশ্বাস আমজনতার। প্রিয় দর্শক, আজকের খবরগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। খবরগুলি সম্পূর্ণ শুনবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি বিস্তারিত করে। এবার কি লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে পুরুষদেরও 10,000 টাকা করে দেবে মমতা সরকার? এই লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কাছে যথেষ্টই জনপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প অনুসরণ করেছে অন্যান্য রাজ্যের সরকারও। সাধারণ সম্প্রদায়ভুক্ত মহিলাদের মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1200 টাকা করে ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকে। এবার 10,000 টাকা করে পুরুষদেরও দেবে রাজ্য সরকার। এই 10,000 টাকা নেহাত কম নয়। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে গ্রাহকদের। তবে এই 10,000 টাকা কিন্তু একেবারে পাওয়া যাবে না। বছরে 2টি কিস্তিতে পুরুষরা এই টাকা পাবেন। মূলত রাজ্যের যে সমস্ত পুরুষ পেশায় কৃষক, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। বিঘার পর বিঘা জমি চাষ করতে বহু খরচ হয়ে থাকে, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বছরে 10,000 টাকা দেবে মমতা সরকার। প্রথম পর্যায়ে মিলবে 5,000 টাকা। যদি সেই টাকা পুরো খরচ না করে ব্যাংক কিংবা অন্য কোনো খাতে খরচ করা যেতে পারে। পরের পর্যায়ে বাকি 5,000 টাকা করে দেওয়া হবে। এখানেই শেষ নয়, কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে। 16 থেকে 60 বছরের বয়সীরা এই সুযোগ পাবেন। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই প্রকল্পের নাম। এই প্রকল্পের নাম কৃষক বন্ধু। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে বছর 2 আগে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকেই রয়েছেন জেলে। এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলেন সিবিআই। শোন অ্যারেস্ট করা হলো তাকে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রমোটার অয়ন শীলকে গ্রেপ্তার করেছিল ইডি। তাকে শোন অ্যারেস্ট করল সিবিআই। আপাতত জেলেই থাকবেন দুজন। 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। অন্যদিকে 2023 সালের মার্চে গ্রেপ্তার করা হয় নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলকে। তিনিও জেলে রয়েছেন। এদিন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ওই দুইজনকে শোন অ্যারেস্ট করতে চায় সিবিআই। এদিন সিবিআই জানায়, পার্থর ক্ষেত্রে জেল থেকে যা চিঠি এসেছিল তাতে বলা ছিল তিনি অসুস্থ। তখন পার্থর আইনজীবী শ্যামল ঘোষ বলেন, আমার মক্কেল অসুস্থ, দয়া করে পরশু শুনানি করা হোক। সিবিআই যুক্তি দেয়, আমরা তাকে শোন অ্যারেস্ট করতে চাই। অসুস্থ পার্থ জেল থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নিয়েছিলেন। তাকে বিচারক বলেন, সিবিআই একটা অন্য কেসে, যেটাই আপনার নাম ছিল, সেটাই আপনাকে অভিযুক্ত করতে চাইছি। আপনার বিরুদ্ধে সিবিআই তদন্তে কিছু ম্যাটেরিয়াল পেয়েছে। প্রতারণা দুর্নীতি দমন আইনে এই মামলাটি চলছে, তাই গ্রেফতার দেখাতে চাইছে। কিন্তু বিচারক বলেন, আমার মনে হয় যেহেতু হেফাজতে চাওয়া হয়নি, তাই গ্রেফতার দেখাতে কোনো বাধা নেই। তারপরই শোন অ্যারেস্ট করে সিবিআই। জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপ। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতিতে সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলো। বেড দুর্নীতি ও সেন্ট্রাল ল্যাবে দুর্ব্যবস্থার অভিযোগ, এই দুই বিষয়ের জন্য কমিটি গঠন করল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আরজিকর ও কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন চিকিৎসক সুদীপ্ত রায়। অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজের ধাঁচে দুর্নীতি হয়েছে মেডিকেল কলেজে। এই মর্মে স্বাস্থ্য ভবনে অভিযোগ দায়ের হয়েছিল। এই অভিযোগকে হাতিয়ার করেই কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হয়, যার প্রেক্ষিতে এই কমিটি গঠিত হলো। প্রথম অভিযোগ, কলকাতা মেডিকেলে জেনারেল বেডের পাশাপাশি সিসিইউ বেড বিক্রি হয়ে যাচ্ছে, যার পিছনে রয়েছে একটি দালাল চক্র।
যার ভিত্তিতে মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষকে মাথা করে 11 জন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরেকটি ক্ষেত্রে অভিযোগ, কলকাতা মেডিকেলে সেন্ট্রাল ল্যাবের বেসরকারি ল্যাবের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সেখানকার এক শ্রেণীর কর্মী কাটমানি খাচ্ছেন। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, তারা যে পথে আন্দোলন করছে সেটি যে সাধারণ মানুষের স্বার্থেই। মানুষের প্রধান নিরাপত্তা সবার আগে, তাই রাস্তা, জলাশয়, রেললাইনের ওপর মন্দির, মসজিদ, গির্জার মতো যে কোনো ধর্মীয় নির্মাণ থাকলে তা সরিয়ে ফেলতে হবে, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি দেশের শীর্ষ আদালত বলেছে, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাই দেশের মানুষের স্বার্থে সব ধর্ম নির্বিশেষে বুলডোজার দিয়ে দখল বিরোধী অভিযান চলবে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে যোগী সরকারের বুলডোজার অ্যাকশনের বিরোধিতায় দায়ের হওয়া মামলার শুনানি ছিল। বিরোধীরা বারবার অভিযোগ করেছে, বুলডোজার দাওয়াইয়ের নামে সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণ চালাচ্ছে গেরুয়া শিবির। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে চলছিল সেই মামলা। সলিসিটর জেনারেল তুষার মেহতা উত্তরপ্রদেশ, গুজরাট এবং মধ্যপ্রদেশের হয়ে সওয়াল করতে গিয়ে এদিন আদালতে বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা কি তার বাড়ি বা জমিতে বুলডোজার অ্যাকশন নেওয়া যায়? জবাবে বিচারপতি বললেন, না, তা কখনোই নয়। ধর্ষণ কিংবা সন্ত্রাসবাদের মতো অপরাধীর ক্ষেত্রেও তা করা যায় না। এক্ষেত্রে রাতারাতি নোটিশ টানিয়ে দেওয়া অনুচিত। পৌরসভার কাছে পর্যাপ্ত আইনি অধিকার রয়েছে, ফলে এই 3 রাজ্যে কোনো কোনো ক্ষেত্রে বুলডোজার অ্যাকশন নেওয়া হয়েছে এবং কি কারণে নেওয়া হয়েছে সেই যুক্তিগুলি আদালতের পর্যালোচনা করে দেখা উচিত। সেই সঙ্গে মানুষকে এই বিষয়ে সচেতন করতে প্রশাসনের একটি অনলাইন পোর্টাল থাকা উচিত। এর ফলে একটি রেকর্ডও থেকে যাবে। তবে এর পাশাপাশি এদিন আদালত বলে, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, তাই আমাদের আইনি নির্দেশও হবে জাতি ধর্ম নির্বিশেষে। তাই যদি রাস্তা, ফুটপাত, জলাশয় বা রেললাইনের ওপর কোনো বেআইনি নির্মাণ থাকে তাহলে তা অবশ্যই ভেঙে দিতে হবে। মানুষের নিরাপত্তা সবার আগে। আদালতের পর্যবেক্ষণ, যদি রাস্তার মধ্যখানে যদি মন্দির, মাজার, গুরুদ্বার বা যে কোনো ধর্মীয় ইমারত থাকে তাহলে তাতে মানুষেরই সমস্যা। ফলে দখলমুক্ত করার অভিযান জরুরি, কারণ গণনিরাপত্তা সবার উপরে। বিচারপতি গাভাইনের কথায়, বেআইনি নির্মাণের বিরুদ্ধে আইন কথা বলবে। কোনো ধর্ম বা অন্ধবিশ্বাসের ওপর নির্ভরশীল থাকতে পারে না সংবিধান। ধর্মীয় নির্মাণও জনজীবনের বাধা হতে পারে না। আম্বানিদের রাজকীয় বৈভবের বিয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাঁটছড়াকে কটাক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। মঙ্গলবার হরিয়ানা বিধানসভা ভোট প্রচারে এসে বিরোধী দলনেতা রাহুল বলেন, বিয়ের অনুষ্ঠানে আম্বানিরা 1000 কোটি টাকারও বেশি খরচ করেছে। এই টাকা কার? এই পুরো টাকাই আপনাদের। জনতাকে উদ্দেশ্য করে বলেন কংগ্রেস নেতা। তারপরে মুকেশ আম্বানি, নীতি আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিলাসবহুল বিয়েতে মোদীকে নিশানা করেন রাহুল। বলেন, উনি তো আম্বানিদের এই সুযোগ করে দিয়েছেন। লোকসভার সদস্য রাহুল কৃষি প্রধান হরিয়ানার মাটিতে দাঁড়িয়ে আক্ষেপের সুরে বলেন যে দেশে একজন কৃষক ঋণের ভারে ডুবে কোনো মতে একটা বিয়ের আয়োজন করতে পারে না, সেখানে আম্বানিরা একটা বিয়েতেই 1000 কোটি টাকার বেশি টাকা লুটিয়ে দিয়েছে। বাহাদুরগড়ের এই জনসভায় তিনি আরও বলেন, আপনারা আম্বানিদের বাড়ির বিয়ে দেখেছেন? অত টাকা কার পকেট থেকে গিয়েছে? এগুলো আপনাদের টাকা। আপনাদের ছেলে মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ঋণ নিতে হয়, কিন্তু নরেন্দ্র মোদী এমন একটা কাঠামো তৈরি করেছেন যেখানে নির্দিষ্ট 25 জন কোটি কোটি টাকা বিয়েতে খরচ করতে পারেন। অন্যদিকে ঋণ জর্জের কৃষক অনেক কষ্টে ছেলে মেয়ের বিয়ে দিতে বাধ্য হন। এটা যদি সংবিধানের ওপর আক্রমণ না হয় তাহলে কি? কংগ্রেস নেতার অভিযোগ, মোদী স্বয়ং আদানি এবং আম্বানিকে সাহায্য করেছেন কিভাবে দেশের চাকরির ক্ষেত্রে ধ্বংস করা যায়, আর তারপরে ওরা সকলে মিলে সংবিধানকে ধ্বংস করতে পারবে। যখন আরএসএস তাদের নিজের লোককে সরকারি চাকরিতে ঢুকিয়ে দেবে এবং দেশের দলিত এবং পিছড়ে বর্গ মানুষ কোনো সুযোগ পাবে না, তখন ওরা সংবিধানের ওপর চড়াও হবে। বিজেপি সংবিধানকে হত্যা করার চেষ্টা করেছিল, আমরা রক্ষা করছি, বলেন রাহুল। মহালয়ার দিনও বৃষ্টির সম্ভাবনা নিয়ে কৌতূহল ছিল অনেকের। হাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী মহালয়ার দিন আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে দিনটি আংশিক রোদ এবং অতিরিক্ত জলীয় বাষ্প অর্থাৎ আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তি থাকতে পারে। মহালয়ার দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মাঝে চড়া রোদ এবং জলীয় বাষ্পের কারণে কিছুটা অস্বস্তি বোধ হতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহালয়ার দিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে, যদিও বৃষ্টি না হলে তার সামান্য কমবে। দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায় শুরু হয়েছে, তবে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবরের মাঝামাঝি সময়। পূর্ব ভারতের কিছু রাজ্যে যেমন অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মহালয়ার দিন বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশে আংশিক মেঘলা থাকলেও কিছুটা চড়া রোদ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। পুজোর ঠিক ৮ দিন আগে একের পর এক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের মুখে চিন্তার ছাপ পড়েছে। মঙ্গলবার সকালে জানা গেছে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ৫০ টাকার মতো বেড়েছে। ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৮৫০.৫০ টাকায়, যা সেপ্টেম্বরে ছিল ১,৮০২.৫০ টাকায়। অর্থাৎ এই সিলিন্ডারের দাম প্রতি ইউনিটে ৪৮ টাকা বাড়ানো হয়েছে। ৪৭.৫ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও ১২০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। গত ৩ মাস ধরে বিশেষত লোকসভা নির্বাচনের পর বাণিজ্যিক গ্যাসের দাম অব্যাহতভাবে বাড়তে শুরু করেছে। আগস্ট ও সেপ্টেম্বরের পরে অক্টোবরেও গ্যাসের দাম বাড়ানো হলো। গত ৩ মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম সব মিলিয়ে ৯৪ টাকায় পৌঁছেছে। আগে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ি মালিকদের সুবিধা দেওয়ার জন্য গ্যাসের দাম কমানো হয়েছিল, তবে ভোট মিটতেই সেই স্বস্তি উধাও হয়ে গেছে। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং সার্ভিসে ব্যবহৃত বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের জন্য চাপ বাড়বে। পুজোর সময় সাধারণ মানুষ বাহিরে খাওয়া দাওয়ার প্রবণতা বাড়ায়, ফলে তাদের ওপরও প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে পুজোর আনন্দের মধ্যে কিছু বিষাদ ঢুকে পড়েছে। মূল্যবৃদ্ধি কিভাবে তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করবে? গৃহস্থ বাড়িতে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে খাওয়ার খরচ আরও বাড়বে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে ব্যবসায়ীদের খরচ বৃদ্ধি পাবে, যা পরোক্ষভাবে সাধারণ মানুষের জন্য খাদ্য ও অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধিতে পরিণত হবে। পুজোর মরশুমে যখন মানুষ আনন্দে মেতে থাকে, তখন এই ধরনের মূল্যবৃদ্ধি হতাশ করল সাধারণ মানুষকে। অর্থনীতির এই কঠিন পরিস্থিতিতে সকলের দাবি সরকারের উচিত মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের জন্য কিছু সুবিধা প্রদান করা। পুজোর আনন্দের মধ্যেও যদি মূল্যবৃদ্ধির সমস্যা বৃদ্ধি পায়, তবে তা সত্যিই চিন্তার বিষয়। এবারের পুজো যেন সাধারণ মানুষের জন্য আনন্দের হলেও গ্যাসের দাম বৃদ্ধির কারণে সেই আনন্দ যেন ম্লান না হয়, এটাই সকলের কামনা। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।